হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব লোদি বংশ। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছে এবং এই বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদি। বহলুল লোদির প্রতিষ্ঠিত এই রাজবংশ ভারতে শাসন করা প্রথম আফগান রাজবংশ। দ্বিতীয় আফগান রাজবংশ যারা ভারত শাসন করেছে তা হলো সুরি বংশ। বহলুল লোদি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেছিলেন। তিনি 38 বছর পর্যন্ত দিল্লি শাসন করেছেন। ভারতের শাসন করা সুলতানি যুগের সুলতানদের মধ্যে সবচেয়ে দীর্ঘদিন ধরে শাসন করেছেন এই বহলুল লোদি। বহলুল লোদি একটি মুদ্রা চালু করেন, যে মুদ্রাকে বলা হতো বহলুলি মুদ্রা। এই মুদ্রা দীর্ঘদিন প্রচলিত ছিল। বহলুল লোদি থেকে শুরু করে আকবরের সময়কাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বহলুল লোদি জৌনপুর জয় করে 1479 খ্রিস্টাব্দে এবং গোয়ালিয়র জয় করে 1487 খ্রিস্টাব্দে। তার প্রশাসন ছিল ইকুয়ালিটির উপর বেস করা। অন্যান্য সুলতানদের রাজ দরবারে মন্ত্রী পরিষদ বসার আগে সুলতান বসতো, অর্থাৎ প্রথমে সুলতান তার সিংহাসনে বসতো, তারপর মন্ত্রী পরিষদ বসতো তাদের সিংহাসনে। কিন্তু বহলুল লোদির ক্ষেত্রে ঘটতো উল্টো, প্রথমে তার মন্ত্রী পরিষদ বসতো, তারপর তিনি সিংহাসনে বসতেন। বহলুল লোদির পর দিল্লির সিংহাসনে বসেন সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছেন। সিকান্দার লোদি ছিলেন এই লোদি বংশের সব থেকে যোগ্য সুলতান। তিনি আগ্রা প্রতিষ্ঠা করেন 1504 খ্রিস্টাব্দে। আগ্রা প্রতিষ্ঠা করার 2 বছর পর অর্থাৎ 1506 খ্রিস্টাব্দে তিনি আগ্রায় তার রাজধানী স্থানান্তর করেন, অর্থাৎ আগ্রাকে তিনি রাজধানী বানান এবং আগ্রায় তিনি একটি দুর্গ নির্মাণ করেন। দুর্গের নাম বাদলগড় দুর্গ। তিনি ফার্সি ভাষায় গুলরখি পত্রিকা চালু করেন। ভারতে বিভিন্ন আয়ুর্বেদিক গ্রন্থ ছিল, সেই সব গ্রন্থগুলিকে এই সিকান্দার লোদি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। সিকান্দার লোদি জমি পরিমাপের জন্য একটি নতুন একক চালু করেন। সেই এককটির নাম হলো গজ এ সিকান্দারি। 1 গজ এ সিকান্দারি সমান প্রায় 30 ইঞ্চির সমান। সিকান্দার লোদি মাজারে মহিলাদের নিষিদ্ধ করেছিলেন, মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। তিনি জিজিয়া কর চালু করেছিলেন। সিকান্দার লোদির পর দিল্লি শাসন করে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি হলো লোদি বংশের শেষ সুলতান। তিনি শুধুমাত্র লোদি বংশের শেষ সুলতান ছিলেন না, তিনি ছিলেন সমগ্র সুলতানি যুগের শেষ সুলতান। এবং ইব্রাহিম লোদির পতনের পর বা মৃত্যুর পর ভারতে শুরু হয় নতুন এক অধ্যায়, তা হলো মোগল যুগ। ইব্রাহিম লোদি 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লি শাসন করেছেন। আফগান পরম্পরা অনুযায়ী তিনি তার রাজ্য ভাগ করেন এবং তিনি জৌনপুর তার ভাই জালাল খাঁকে দিয়ে দেয়। জৌনপুর দিয়ে দেওয়ার ফলে তিনি একটু দুর্বল হয়ে পড়েন। তিনি 1517 খ্রিস্টাব্দে মালব জয় করার জন্য খতলি যুদ্ধ করে। এই খতলি যুদ্ধে ফল হয় উল্টো। তিনি মালব জয় করতে চেয়েছিলেন এই খতলি যুদ্ধের মাধ্যমে, কিন্তু এই খতলি যুদ্ধে তিনি পরাজিত হয় এবং তাকে পরাজিত করে রানার সঙ্গ, অর্থাৎ রানার সঙ্গের কাছে খতলির যুদ্ধে 1517 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি পরাজিত হয়। ইব্রাহিম লোদিকে দিল্লি থেকে পদচ্যুত করার জন্য দৌলত খাঁ এবং আলম খাঁ ষড়যন্ত্র করে এবং তারা বাবরকে আমন্ত্রণ জানায় এই দিল্লি আক্রমণ করে ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য। সেই সময় বাবর, তৈমুরলং, চেঙ্গিস খান এরা বিদেশি আক্রমণকারী লুটেরা হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ এদের কাজ ছিল কোনো একটি রাজ্য আক্রমণ করে জয় করে সেই রাজ্য লুট করে ধন সম্পদ নিয়ে নিজের দেশে ফিরে যাওয়া। অর্থাৎ তারা আক্রমণ করে কোনো রাজ্য জয় করে সেই রাজ্য শাসন করতেন না। তাই দৌলত খাঁ এবং আলম খাঁ ভেবেছিল যে বাবরকে যদি আমন্ত্রণ জানাই, বাবর এসে যদি ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং ফিরে যায়, এবং তখন আমরা বাবরের কাছ থেকে এই দিল্লির শাসনভার গ্রহণ করব। কিন্তু এখানে ফলাফল হয় উল্টো।
বাবর ছিল রাজ্যহারা। বাবর ছিল মধ্য এশিয়ার ফরগনা প্রদেশের রাজা এবং সেই মধ্য এশিয়ার ফরগনা প্রদেশ থেকে তাকে বিতাড়িত করা হয় এবং রাজ্যহারা বাবর আশ্রয় খুঁজছিল এবং সেই সময় চলে আসে এক সুবর্ণ সুযোগ, এই দৌলত খাঁ এবং আলম খাঁর এই অফারের মাধ্যমে, দিল্লি আক্রমণের এই আহ্বানের মাধ্যমে বাবর দিল্লি আক্রমণ করে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। এই ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে যুদ্ধক্ষেত্রেই মারা যায় এবং যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া সুলতানি যুগের একমাত্র শাসক হলেন এই ইব্রাহিম লোদি। এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয় এবং বাবরের জয়লাভের ফলে ভারতের শুরু হয় এক নতুন যুগে এবং তা হলো মোগল যুগ। আমরা নেক্সট ভিডিওতে আমরা এই মোগল যুগ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।